রাষ্ট্রবিজ্ঞান, বিল, অর্থ ও প্রকারভেদ। বিল, আইনের খসড়া প্রস্তাবকে বিল বলে। লোকসভা, রাজ্যসভা এবং রাষ্ট্রপতির সমর্থন লাভ করলেই কেবলমাত্র বিলগুলি আইনে রূপান্তরিত হতে পারে। ভারতীয় পার্লামেন্টে বিল উত্থাপন থেকে শুরু করে রাষ্ট্রপতির অনুমোদন লাভ করে সেই বিলের আইনে পরিণত হওয়া পর্যন্ত বিলটিকে বিভিন্ন পর্যায় বা স্তর অতিক্রম করতে হয়। সংবিধানের 107 থেকে 122 নং ধারায় বিল উত্থাপন এবং বিল পাশের পদ্ধতিসমূহ বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। বিলের প্রকারভেদ। পার্লামেন্টে বিল পাশের পদ্ধতির এবং বিলের বিষয়বস্তুর বিভিন্নতা অনুসারে বিলগুলি 5 ধরনের হয়, যথা সাধারণ বিল, সংবিধান সংশোধনী বিল, অর্থ বিল, আর্থিক বিল 1 এবং আর্থিক বিল 2। আবার বিল উত্থাপকের পদাধিকার অনুসারে বিল 2 ধরনের হয়, যথা সরকারি বিল ও বেসরকারি বিল। কোনো মন্ত্রী কর্তৃক উত্থাপিত বিলকে সরকারি বিল বলে, আর মন্ত্রী ছাড়া অন্য কোনো সাংসদ কর্তৃক উত্থাপিত বিলকে বেসরকারি বিল বলে। সরকারি ও বেসরকারি বিল পার্লামেন্টে উত্থাপন পদ্ধতিতে কিছু পার্থক্য লক্ষ্য করা যায়। যেমন, বেসরকারি বিল উত্থাপনের 1 মাস আগে নোটিশ দিতে হয়, কিন্তু সরকারি বিল উত্থাপনের 7 দিন আগের নোটিশ দেওয়াই যথেষ্ট। আবার বেসরকারি বিল উত্থাপনের আগে বেসরকারি বিল ও প্রস্তাব সংক্রান্ত কমিটির সুপারিশ প্রয়োজন, কিন্তু সরকারি বিল উত্থাপনের আগে এরকম কোনো কমিটির সুপারিশের প্রয়োজন হয় না। এছাড়া বেসরকারি বিল শুধুমাত্র শুক্রবারে উত্থাপন ও আলোচনা করা যায়, কিন্তু সরকারি বিল অধিবেশন চলাকালীন যে কোনো দিন উত্থাপন ও আলোচনা করা যেতে পারে। পার্লামেন্টের একটি অধিবেশনে সর্বাধিক 3টি বেসরকারি বিল আলোচনা করা যায়, কিন্তু সরকারি বিলের ক্ষেত্রে এরকম কোনো বিধিনিষেধ নেই। অর্থ বিল ছাড়া যে কোনো বিল সরকারি বা বেসরকারি উভয়ই হতে পারে, কিন্তু অর্থ বিল সবসময়ই সরকারি বিল। বলা বাহুল্য, মন্ত্রীরা পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠ সদস্যের বা সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হওয়ায় সরকারি বিল পাশের সম্ভাবনা বেশি। এখানে একটা চার্টের মাধ্যমে সরকারি ও বেসরকারি বিলের মধ্যেকার পার্থক্যগুলোকে তুলে ধরা হয়েছে। আরেকটা চার্টের মাধ্যমে বাকি সব প্রকারের বিলগুলোর মধ্যেকার পার্থক্য তুলে ধরা হয়েছে। এবার চলে আসছি অর্থ বিল, আর্থিক বিল 1 এবং আর্থিক বিল 2 এর পার্থক্যে। সরকারের আর্থিক বিষয়াদি অর্থাৎ আয় ব্যয়ের হিসাব সংক্রান্ত বিলগুলি 3 ধরনের হয়, যথা 1 অর্থ বিল বা মানি বিল, 2 আর্থিক বিল 1 বা ফিনান্সিয়াল বিল 1 এবং 3 আর্থিক বিল 2 বা ফিনান্সিয়াল বিল 2। এই 3 ধরনের বিলের বিষয়বস্তু এবং বিল পাশের পদ্ধতির ক্ষেত্রে কিছু পার্থক্য লক্ষ্য করা যায়। সেগুলি হল: 1 সংবিধানের সংশ্লিষ্ট ধারা। অর্থ বিলের সংজ্ঞা ও বিল পাশের পদ্ধতির সমূহ সংবিধানের 110 নং ধারায় বর্ণিত, কিন্তু আর্থিক বিল 1 সম্বন্ধিত বিষয়সমূহ সংবিধানের 117-র 1 নং ধারায় আলোচিত। আবার আর্থিক বিল 2 সংক্রান্ত তথ্যাদি সংবিধানের 117-র 3 নং ধারায় বিবৃত। 2 বিষয়বস্তু। অর্থ বিলে শুধুমাত্র সংবিধানের 110 নং ধারায় বর্ণিত বিষয়গুলি নিয়েই আলোচনা করা হয়, কিন্তু আর্থিক বিল 1-এ সংবিধানের 110 নং ধারায় বর্ণিত বিষয়গুলির সঙ্গে অন্যান্য আরও বিষয় নিয়ে চর্চা করা হয়। আবার আর্থিক বিল 2-এ সরকারের সেই সব ব্যয় নিয়ে আলোচনা করা হয় যা সমন্বিত ব্যয় তহবিল থেকে নির্বাহ করা হয়, কিন্তু 110 নং ধারায় বর্ণিত নয়। লোকসভার স্পিকারই কোনো বিল অর্থ বিল কিনা সেটা ঠিক করেন। উত্থাপন। অর্থ বিল এবং আর্থিক বিল 1 শুধুমাত্র লোকসভাতেই উত্থাপন করা যায় এবং এরূপ বিল উত্থাপনের জন্য রাষ্ট্রপতির সুপারিশ আবশ্যিক, কিন্তু আর্থিক বিল 2 লোকসভা এবং রাজ্যসভা উভয় কক্ষেই উত্থাপন করা যায় এবং এরূপ বিল উত্থাপনের জন্য রাষ্ট্রপতির সুপারিশের প্রয়োজন নেই। 4 সরকারি না বেসরকারি। অর্থ বিল সবসময়ই সরকারি বিল,
রাষ্ট্রপতির সুপারিশক্রমে কোনো মন্ত্রী কর্তৃক এই ধরনের বিল লোকসভায় উপস্থাপনযোগ্য। সাধারণত কেন্দ্রীয় অর্থমন্ত্রী বিভাগীয় প্রধান হিসেবে এই বিল উপস্থাপন করে থাকেন, কিন্তু আর্থিক বিল 1 এবং 2 সরকারি ও বেসরকারি উভয় ধরনেরই হতে পারে। এই জাতীয় বিল মন্ত্রী ছাড়া অন্য যে কোনো সাংসদ সংসদে উপস্থাপন করতে পারেন। এই জাতীয় বিল মন্ত্রী ছাড়া অন্য যে কোনো সাংসদ সংসদে উপস্থাপন করতে পারে। 5 নম্বর, রাজ্যসভার ভূমিকা। অর্থ বিল সংশোধন বা প্রত্যাখ্যানের অধিকার রাজ্যসভার নেই। রাজ্যসভা অর্থ বিলের বিশেষ কোনো অংশের পরিবর্তন সাধনের জন্য সুপারিশ করতে পারে, কিন্তু সেই সুপারিশ গ্রহণ বা বর্জন করা লোকসভার ওপর। এ বিষয়ে লোকসভার সিদ্ধান্তই চূড়ান্ত। রাজ্যসভায় কোনো অর্থ বিল প্রেরিত হওয়ার 14 দিনের মধ্যে সেটিকে লোকসভার নিকট ফেরত পাঠাতে হয়। 14 দিনের মধ্যে বিলটি লোকসভায় ফেরত না এলে বিলটি উভয় কক্ষে গৃহীত হয়েছে বলে ধরে নেওয়া হয়, কিন্তু আর্থিক বিল 1 বা আর্থিক বিল 2 সংশোধন বা প্রত্যাখ্যানের অধিকার রাজ্যসভার আছে। এই 2 ধরনের বিলের ক্ষেত্রে লোকসভা কোনো বিশেষ ক্ষমতার অধিকারী নয়। যুগ্ম অধিবেশন। অর্থবিলের ক্ষেত্রে রাজ্যসভার ভূমিকা নগণ্য হওয়ায় অর্থবিল সংক্রান্ত কোনো জট কাটাতে রাষ্ট্রপতির উভয় কক্ষের যুগ্ম অধিবেশন আহ্বান করার প্রয়োজন হয় না, কিন্তু আর্থিক বিল 1 এবং 2 সংক্রান্ত কোনো জট কাটাতে বা উভয় কক্ষের মধ্যে আর্থিক বিল 1 বা 2 সংক্রান্ত কোনো বিরোধ সংগঠিত হলে সেই বিরোধ মীমাংসা করার জন্য রাষ্ট্রপতি উভয় কক্ষের যুগ্ম অধিবেশন আহ্বান করতে পারেন। এখানে একটা চার্টের মাধ্যমে অর্থ বিল, আর্থিক বিল 1 এবং আর্থিক বিল 2 এর পার্থক্যসমূহ তুলে ধরা হয়েছে। চার্টটাকে লক্ষ্য করে নাও। এতক্ষণ আমরা আলোচনা করেছি যে সংবিধানের 110 নং ধারায় বর্ণিত বিষয়গুলি অর্থবিলে আলোচনা করা হয়। সেই অর্থবিল কাকে বলে বা বিষয়গুলি কী যেগুলো অর্থবিলে আলোচনা করা হয় সেটা সম্পর্কে একটা বিস্তারিত নোট দিয়েছি। অর্থবিল সংবিধানের 110 নং ধারা অনুসারে নিম্নলিখিত বিষয়গুলির যে কোনো এক বা একাধিক বিষয়ের উল্লেখ যে বিলে থাকে তাকেই অর্থবিল বলে। বিষয়গুলি হলো: কোনো কর ধার্য, বিলোপ, পরিহার, পরিবর্তন এবং নিয়ন্ত্রণ। 2, কেন্দ্রীয় সরকার কর্তৃক ঋণ গ্রহণ এবং নিয়ন্ত্রণ। 3, ভারত সরকারের সঞ্চিত তহবিল বা আকস্মিক তহবিল থেকে, আকস্মিক তহবিল হচ্ছে কন্টিনজেন্সি ফান্ড, অর্থ গ্রহণ বা প্রদান। 4, সঞ্চিত তহবিল থেকে অর্থ বিনিয়োগ। 5, কোনো ব্যয়কে সঞ্চিত তহবিলের ব্যয় বলে ঘোষণা বা সঞ্চিত তহবিলের ব্যয়ের পরিমাণ বৃদ্ধি। 6, ভারতের সঞ্চিত তহবিল খাতে অর্থ প্রাপ্তি বা ওই অর্থের তত্ত্বাবধান ও ওই অর্থ প্রদান এবং কেন্দ্র ও রাজ্য সরকারের হিসাব পরীক্ষা। এবং 7, উপরিউক্ত বিষয়গুলির সঙ্গে সংশ্লিষ্ট যে কোনো বিষয়। কোনো বিল অর্থ বিল কিনা সে বিষয়ে মতবিরোধ দেখা দিলে লোকসভার অধ্যক্ষের সিদ্ধান্তই সেক্ষেত্রে চূড়ান্ত বলে বিবেচিত হয়। প্রতিটি অর্থ বিল সম্পর্কে অধ্যক্ষকে বা লোকসভার অধ্যক্ষকে শংসাপত্র বা সার্টিফিকেট প্রদান করতে হয়। এখানে একটা চার্টের মাধ্যমে অর্থ বিলের বিষয়সমূহ উল্লেখ করা হয়েছে, তুলে ধরা হয়েছে, সেটাকে একটু দেখে নাও। এবার চলে আসছি অর্থ বিল এবং সাধারণ বিলের মধ্যে পার্থক্যে। অর্থ বিল এবং সাধারণ বিল এই 2 ধরনের বিলের বিষয়বস্তু এবং বিল পাশের পদ্ধতির ক্ষেত্রে কিছু পার্থক্য লক্ষ্য করা যায়। সেগুলি হলো: 1, সংশ্লিষ্ট সাংবিধানিক ধারা,
অর্থ বিলের সংজ্ঞা ও বিল পাশের পদ্ধতি সংবিধানের 110 নং ধারায় বর্ণিত, কিন্তু সাধারণ বিল সম্বন্ধিত বিষয়সমূহ সংবিধানের 107 ও 108 নং ধারায় বিবৃত। বিষয়বস্তু: অর্থ বিলে শুধুমাত্র সংবিধানের 110 নং ধারায় বর্ণিত বিষয়গুলি নিয়েই আলোচনা করা হয়। লোকসভার স্পিকারই কোনো বিল অর্থ বিল কিনা তা ঠিক করেন, কিন্তু সরকারের আয় ব্যয় সংক্রান্ত বিষয়বস্তু এবং সংবিধান সংশোধনজনিত প্রস্তাব ছাড়া অন্য যে কোনো বিষয় সংক্রান্ত আলোচনা করা হয় সাধারণ বিলে। 3. উত্থাপন: অর্থ বিল এবং আর্থিক বিল শুধুমাত্র লোকসভাতেই উত্থাপন করা যায় এবং এরূপ বিল উত্থাপনের জন্য রাষ্ট্রপতির সুপারিশ আবশ্যিক, কিন্তু সাধারণ বিল লোকসভা রাজ্যসভা উভয় কক্ষেই উত্থাপন করা যায় এবং এরূপ বিল উত্থাপনের জন্য রাষ্ট্রপতির সুপারিশের কোনো প্রয়োজন নেই। 4. সরকারি না বেসরকারি: অর্থ বিল সবসময় সরকারি বিল। রাষ্ট্রপতির সুপারিশ ক্রমে কোনো মন্ত্রী কর্তৃক এই ধরনের বিল লোকসভায় উপস্থাপনযোগ্য। সাধারণত কেন্দ্রীয় অর্থমন্ত্রী বিভাগীয় প্রধান হিসেবে এই বিল উপস্থাপন করে থাকেন, কিন্তু সাধারণ বিল সরকারি ও বেসরকারি দু ধরনেরই হতে পারে। এই জাতীয় বিল মন্ত্রী ছাড়া অন্য যে কোনো সাংসদ সংসদে উপস্থাপন করতে পারে। 5 নম্বর, স্পিকারের ভূমিকা। লোকসভার স্পিকারই কোনো বিল অর্থ বিল কিনা তা ঠিক করেন। অর্থ বিল লোকসভা থেকে রাজ্যসভায় স্থানান্তরিত করার জন্য স্পিকারের অনুমতির প্রয়োজন, কিন্তু সাধারণ বিল লোকসভায় উত্থাপন যদি করাও হয় তাহলেও লোকসভা থেকে রাজ্যসভায় প্রেরণ করার জন্য স্পিকারের সম্মতির প্রয়োজন হয় না। এখানে একটা পয়েন্ট গুরুত্বপূর্ণ, সেটা হলো যে দু ধরনের বিলই, সাধারণ বিল হোক বা অর্থ বিলই হোক, এক কক্ষ থেকে অন্য কক্ষে যাওয়ার জন্য স্পিকারের একটা সার্টিফিকেটের দরকার হয়। যেই সার্টিফিকেটে স্পিকার লিখে দেন যে এই কক্ষ থেকে এই বিলটা পাস হয়েছে, এবার এটা অন্য কক্ষে যাওয়ার উপযুক্ত। কিন্তু অর্থ বিলের ক্ষেত্রে লোকসভা থেকে রাজ্যসভায় স্থানান্তরিত করার জন্য স্পিকারের পারমিশন বা অনুমতির প্রয়োজন হয়। শুধু এই কথাই নয় যে পাস হয়েছে, এই কথাও যে আমি অনুমতি দিলাম এটা অপর কক্ষে প্রেরণ করার জন্য। কিন্তু সাধারণ বিলের ক্ষেত্রে এরকম কোনো অনুমতির প্রয়োজন হয় না, কিন্তু এই সার্টিফিকেটটা দিতেই হয় যে এক কক্ষ থেকে পাস হয়েছে। 6 পয়েন্ট, রাজ্যসভার ভূমিকা। অর্থ বিল সংশোধন বা প্রত্যাখ্যানের অধিকার রাজ্যসভার নেই। রাজ্যসভা অর্থ বিলের বিশেষ কোনো অংশের পরিবর্তন সাধনের জন্য সুপারিশ করতে পারে। সেই সুপারিশ লোকসভা গ্রহণ বা বর্জন উভয়ই করতে পারে। এ ব্যাপারে লোকসভার সিদ্ধান্তই চূড়ান্ত। রাজ্যসভায় কোনো অর্থ বিল প্রেরিত হওয়ার 14 দিনের মধ্যে সেটিকে লোকসভার নিকট ফেরত পাঠাতে হয়। 14 দিনের মধ্যে বিলটি লোকসভায় ফেরত না এলে সেটি উভয় কক্ষে গৃহীত হয়েছে বলে ধরে নেওয়া হয়। কিন্তু সাধারণ বিল সংশোধন বা প্রত্যাখ্যানের অধিকার রাজ্যসভার আছে। রাজ্যসভায় কোনো বিল প্রেরিত হওয়ার 6 মাসের মধ্যে সেটিকে লোকসভায় ফেরত পাঠাতে হয়। এখানে কোনো বিল বলতে কোনো সাধারণ বিলের কথা বলা হয়েছে। লোকসভার অধিক গুরুত্ব। অর্থ বিলের ক্ষেত্রে শুধুমাত্র লোকসভাতে বিল পাশ হওয়ার পরই তা রাষ্ট্রপতির কাছে প্রেরণ করা যেতে পারে, কিন্তু সাধারণ বিলের ক্ষেত্রে শুধুমাত্র উভয় কক্ষে বিল পাশের পরেই রাষ্ট্রপতির কাছে তা প্রেরণ করা যায়। যুগ্ম অধিবেশন। অর্থ বিলের ক্ষেত্রে রাজ্যসভার ভূমিকা নগণ্য হওয়ায় অর্থ বিল সংক্রান্ত কোনো জট কাটাতে রাষ্ট্রপতি উভয় কক্ষের যুগ্ম অধিবেশন আহ্বান করেন না, কিন্তু সাধারণ বিল নিয়ে উভয় কক্ষের মধ্যে মতানৈক্যের সৃষ্টি হলে রাষ্ট্রপতি যুগ্ম অধিবেশন আহ্বান করতেই পারেন। রাষ্ট্রপতির ভূমিকা। উভয় কক্ষে অর্থ বিল পাশের পর রাষ্ট্রপতি কর্তৃক গ্রহণযোগ্য, বর্জনযোগ্য কিন্তু পুনর্বিবেচনার জন্য প্রেরণযোগ্য নয়। অর্থাৎ অর্থ বিলের ক্ষেত্রে রাষ্ট্রপতি অর্থ বিল গ্রহণ করতে পারেন, বর্জনও করতে পারেন, কিন্তু পুনর্বিবেচনার জন্য পাঠাতে পারেন না। কিন্তু সাধারণ বিল উভয় কক্ষে পাশের পর রাষ্ট্রপতি গ্রহণও করতে পারেন, বর্জনও করতে পারেন, আবার পুনর্বিবেচনার জন্য প্রেরণও করতে পারেন। এক্ষেত্রে আরেকটা ক্ষমতাও খুব ইন্টারেস্টিং, রাষ্ট্রপতির ভেটো ক্ষমতা। রাষ্ট্রপতি কোনো বিলকে অনির্দিষ্টকালের জন্য নিজের কাছে আটক রাখতে পারেন, তাতে বিলটি পাস হয় না। কারণ একটা নিয়ম আছে যে সাধারণ বিল
পুনর্বিবেচনার জন্য রাষ্ট্রপতি পাঠাতে পারেন ঠিকই, কিন্তু পুনর্বিবেচিত হয়ে বিলটি আবার রাষ্ট্রপতির কাছে এলে রাষ্ট্রপতি তাতে স্বাক্ষর দান করতে বাধ্য। তার জন্য যদি রাষ্ট্রপতির কোনো বিলের ক্ষেত্রে চূড়ান্ত অমত থাকে, তাহলে সেটাকে তিনি অনির্দিষ্টকালের জন্য প্রেরণ কোনো মুভ নাই করতে পারেন ওই বিলটার প্রতি, অর্থাৎ না গ্রহণ করলেন, না বর্জন করলেন, না পুনর্বিবেচনার জন্য পাঠালেন, অনির্দিষ্টকালের জন্য বিলটাকে চাপা দিয়ে দিতে পারেন। সেক্ষেত্রে সেই বিলটি আর আইনে রূপান্তরিত হতে পারে না। এই ক্ষমতাকে রাষ্ট্রপতির পকেট ভেটো ক্ষমতা বলে। কিন্তু এই ক্ষমতাটা রাষ্ট্রপতি শুধুমাত্র সাধারণ বিলের ক্ষেত্রেই প্রযোজ্য। রাষ্ট্রপতির এই ক্ষমতাটা কোনোভাবেই অর্থ বিলের ক্ষেত্রে প্রযোজ্য নয়। সাধারণ বিল এবং অর্থ বিলের মধ্যেকার পার্থক্যসমূহ একটা চার্টের মাধ্যমে তুলে ধরা হয়েছে, সেটা একটু লক্ষ্য করে নাও। এবার চলে আসছি সংবিধান সংশোধনী বিল। সংবিধান সংশোধনের বিল পাশ হওয়ার তিনটি পদ্ধতি আছে। এক, সংবিধানের এমন কতগুলি ধারা রয়েছে যেগুলি পরিবর্তন বা সংশোধনের জন্য কোনো বিশেষ পদ্ধতি অনুসরণ করার প্রয়োজন হয় না। পার্লামেন্টে বা কেন্দ্রীয় আইনসভায় সাধারণ সংখ্যাগরিষ্ঠের সমর্থনে এইসব অংশের পরিবর্তন করা যায়। অর্থাৎ সাধারণ বিল পাশের পদ্ধতি অনুসারে এই ধরনের বিল পাশ করা যায় বা সংবিধানে এই ধরনের চেঞ্জেস আনা যায়। সেগুলি হলো, যে সমস্ত বিষয়ে এই ধরনের চেঞ্জেস এইভাবে আনা যায় সেগুলি হলো নতুন রাজ্যের সৃষ্টি, পুরাতন রাজ্যের সীমানা বা নাম পরিবর্তন, বিধান পরিষদের বা রাজ্য আইনসভার উচ্চকক্ষের সৃষ্টি বা বিলোপ প্রভৃতি বিষয়ে উল্লেখ এক্ষেত্রে করা যেতে পারে। এছাড়া সংবিধানের এমন কিছু অংশও আছে যেই অংশগুলির পরিবর্তন বা সংশোধন করতে হলে পার্লামেন্ট বা কেন্দ্রীয় আইনসভার উভয় কক্ষের মোট সদস্যের অধিকাংশ এবং উপস্থিত ও ভোটদানকারী সদস্যের 2/3 সমর্থন একান্ত প্রয়োজন। যেমন মৌলিক অধিকার, রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিসমূহ প্রভৃতি সংবিধানের বেশিরভাগ অংশই এই পদ্ধতি অনুসারে সংশোধিত হয়। এছাড়া সংবিধান সংশোধনের আরও একটা পদ্ধতি আছে, সেটা হলো রাষ্ট্রপতির নির্বাচন ব্যবস্থা, কেন্দ্র ও রাজ্যের মধ্যে ক্ষমতার বন্টন, কেন্দ্রশাসিত ও অঙ্গরাজ্যগুলির উচ্চ আদালত বা হাইকোর্টের সংক্রান্ত বিষয়। কারণ পার্লামেন্ট তো এই ধরনের কেন্দ্রশাসিত বা অঙ্গরাজ্যগুলির ক্ষেত্রে হাইকোর্টের ক্ষমতা বৃদ্ধি করতেও পারে, বা কেন্দ্রশাসিত অঞ্চলে নতুন কোনো হাইকোর্ট এস্টাবলিশও করতে পারে, বা দুটো হাইকোর্টের পাওয়ারকে জয়েন্ট করতে পারে। এই ধরনের কোনো ক্ষমতার প্রয়োগ করতে গেলে প্রধান ধর্মাধিকরণ বা সুপ্রিম কোর্ট সংক্রান্ত বিষয়, সংবিধান সংশোধন পদ্ধতি সংক্রান্ত বিষয়, পার্লামেন্টে অঙ্গরাজ্যগুলির প্রতিনিধিত্ব, এই সমস্ত সংক্রান্ত বিষয়ে সংবিধান সংশোধনী করার জন্য পার্লামেন্টের উভয় কক্ষের মোট সদস্যের অধিকাংশ এবং উপস্থিত ও ভোটদানকারী সদস্যের 2/3 কর্তৃক সমর্থিত হতে হবে সেই প্রস্তাব। এইভাবে পার্লামেন্টের উভয় কক্ষের সমর্থন লাভের পর প্রস্তাবটিকে রাজ্যগুলির আইনসভার অধিকাংশের সমর্থন লাভ করতে হবে। অঙ্গরাজ্যগুলির অন্তত অর্ধেকের সমর্থন লাভ করলেই কেবলমাত্র এরূপ সংশোধনী প্রস্তাব গৃহীত হতে পারে। উপরিউক্ত 3 প্রকার সংবিধান সংশোধনের ক্ষেত্রেই রাষ্ট্রপতির আনুষ্ঠানিক স্বীকৃতি বা স্বাক্ষর একান্ত প্রয়োজন। এইভাবে পাশ হওয়ার পর রাষ্ট্রপতির কাছে অ্যাজ ইউজুয়াল প্রেরণ করা হয় সাইনের জন্য, এবং তিনি সাইন করলেই সেটা সংবিধান সংশোধনী আইনে পরিণত হয়। এখানে উল্লেখ করা প্রয়োজন যে 1971 সালের 24তম সংবিধান সংশোধনীতে বলা হয়েছে যে পার্লামেন্ট কর্তৃক গৃহীত হলে সংবিধান সংশোধনী বিলে রাষ্ট্রপতি স্বাক্ষর দান করতে বাধ্য। এরপর ওই সংবিধান সংশোধনী বিলটি সংবিধান সংশোধনী আইনে পরিণত হয়। এখানে সংবিধান সংশোধনের
পদ্ধতিটাকে একটা চার্টের মাধ্যমে দেখানো হয়েছে। এই চার্টটাকেও দেখে নাও। এটা হলো বিভিন্ন প্রকার বিল পাসের পদ্ধতিসমূহ। এইবার আসছি বিল সংক্রান্ত কিছু টার্মসে। এই টার্মসগুলো অনেক সময় কনফিউজ করতে পারে, তাই প্রত্যেকটা টার্মস আলাদা করে আলোচনা করে দিলাম। বিল, আইনের খসড়া প্রস্তাবকে বিল বলে। খসড়া মানে কি? কোনো আইন প্রণীত হওয়ার আগে সেই আইনটা কীরকম হবে, আইনটাকে এক জায়গায় লিখে ফেলা হয়, সেটাকে বলা হয় আইনের খসড়া বা ড্রাফট। ওই ড্রাফটটা যখন পার্লামেন্টে উত্থাপন করা হলো, তারপর থেকে সেটার নাম হলো বিল। মানে ড্রাফট যতক্ষণ শুধু লিখছে, সেটা আইনসভাই হোক বা আইনসভার অধীনস্থ কর্মচারীগণই হোক, যতক্ষণ সেটাকে ফরম্যাট অনুসারে সাজাচ্ছে ততক্ষণ সেটা ড্রাফট। যখন পার্লামেন্টে উত্থাপন করা হয়, মানে নোটিস পিরিয়ড ওভার হওয়ার পর, সেই সময় থেকে ড্রাফটটাকে বলা হয় বিল। এরপর এই বিল পার্লামেন্ট কর্তৃক পাশ হওয়ার পর এবং রাষ্ট্রপতির সিগনেচার লাভের পর সেটা আইনে পরিণত হয়। ওই আইনকে বলা হয় অ্যাক্ট। এছাড়া আছে অর্ডিন্যান্স। অর্ডিন্যান্স বা অধ্যাদেশ হলো এক ধরনের অস্থায়ী আইন, যা সর্বাধিক 6 মাস প্লাস 6 সপ্তাহের জন্যই প্রযোজ্য। পার্লামেন্টের অধিবেশন বন্ধ থাকাকালীন সময়ে রাষ্ট্রপতি সংবিধানের 123 নং ধারা অনুসারে, আবার কোনো রাজ্যের আইনসভার অধিবেশন বন্ধ থাকাকালীন সময় সেই রাজ্যের রাজ্যপাল সংবিধানের 213 নম্বর ধারা অনুসারে এই রাজ্যপাল বা রাষ্ট্রপতি কর্তৃক ঘোষিত আদেশকে অর্ডিন্যান্স বলা হয়। অর্থাৎ পার্লামেন্টের অধিবেশন বন্ধ থাকাকালীন সময় রাষ্ট্রপতি এবং কোনো রাজ্যের আইনসভার অধিবেশন বন্ধ থাকাকালীন সময় সেই রাজ্যের রাজ্যপাল কর্তৃক ঘোষিত আদেশকে অর্ডিন্যান্স বলা হয়। পার্লামেন্টের অধিবেশন শুরু হওয়ার পর অর্ডিন্যান্সকে নিরবিচ্ছিন্ন রাখতে গেলে পার্লামেন্টের অনুমোদন লাভ করতে হয়। কোনো অর্ডিন্যান্সকে 6 মাসের মধ্যে পার্লামেন্টে উপস্থাপন করতে হয়, আর উপস্থাপনের 6 সপ্তাহের মধ্যে পার্লামেন্টের অনুমোদন সেই অর্ডিন্যান্সকে লাভ করতে হয়। তাই অর্ডিন্যান্সের সর্বাধিক মেয়াদ হলো 6 মাস 6 সপ্তাহ। এই অর্ডিন্যান্স পার্লামেন্টের অনুমোদন লাভ করলে সেটা আবার আইনে পরিণত হয়। আসলে অর্ডিন্যান্স হলো এক ধরনের টেম্পোরারি আইন বা একটা অস্থায়ী আইন, যেটা জরুরি অবস্থার মোকাবিলা করার জন্য, এখান থেকে জরুরি বলতে এমার্জেন্সি বলা হচ্ছে না, আর্জেন্ট কোনো সিচুয়েশনের মোকাবিলা করার জন্য, কোনো এমন কোনো নিড যেটা পার্লামেন্টের অধিবেশনের অপেক্ষা করা যাবে না, সেই ধরনের কোনো চাহিদা পূরণের জন্য শাসন বিভাগ কর্তৃক রাষ্ট্রপতির কাছে রিকোয়েস্ট রূপে আসে। অর্থাৎ মন্ত্রীরা রাষ্ট্রপতির কাছে রিকোয়েস্ট করেন এবং রাষ্ট্রপতি ইচ্ছা হলে সেই রিকোয়েস্টে সিগনেচার করে সেটাকে অর্ডিন্যান্স বা অধ্যাদেশ রূপে জারি করেন। রাজ্য আইনসভার ক্ষেত্রেও সেম। রাজ্যের শাসন বিভাগ রাজ্যপালের কাছে পেশ করে এবং রাজ্যপাল ইচ্ছে হলে তাতে সিগনেচার করে এবং সেটাকে যতক্ষণ না পার্লামেন্টের নতুন সেশন হচ্ছে ততক্ষণের জন্য আইন রূপেই বলবৎ করা হয়। কিন্তু পার্লামেন্টের দুটো সেশনের মধ্যে সর্বাধিক ব্যবধান যেহেতু 6 মাসের, তাই যদি ধরে নেওয়া যায় যে আজকে পার্লামেন্টের সেশন বন্ধ হলো, কালকেই কোনো আর্জেন্সি এলো এবং কাল থেকে কোনো অর্ডিন্যান্স জারি হলো, সেই অর্ডিন্যান্স জারি হওয়া এবং পার্লামেন্টের নেক্সট সেশন বসার মধ্যে 6 মাসের গ্যাপ থাকবে, তাহলে সেই 6 মাস পর্যন্তই অর্ডিন্যান্সটা ভ্যালিড থাকতে পারে। 6 মাস পর তাকে পার্লামেন্টের কাছে বা রাজ্যের ক্ষেত্রে রাজ্য আইনসভার কাছে পেশ করতে হয়। এবার রাজ্য আইনসভার কাছেও আইনের সেই বিল পাশের পদ্ধতি অনুসারে অর্ডিন্যান্সকে পাশ হতে হয় এবং এই পাশ হওয়ার জন্য 6 সপ্তাহ টাইম দেওয়া হয় পার্লামেন্ট বা রাজ্য আইনসভাগুলিকে। তাই অর্ডিন্যান্সের সর্বাধিক মেয়াদ হলো ওই 6 মাস, যে 6 মাস পার্লামেন্টের হাতে পেশ করা হয়নি, আবার প্লাস ওই 6 সপ্তাহ যেই 6 সপ্তাহে পার্লামেন্ট জিনিসটাকে প্রসিড করছে বা পার্লামেন্ট জিনিসটা নিয়ে চর্চা করছে। এই দুটো মিলিত 6 মাস 6 সপ্তাহ পর্যন্তই কোনো অর্ডিন্যান্স জারি থাকতে পারে। এক্ষেত্রে মনে হতে পারে যে এতটা ডিটেলস তো এইচএসের সিলেবাসে নেই, কিন্তু আছে। খেয়াল করবে যখন জরুরি অবস্থার রাষ্ট্রপতির জরুরি অবস্থা সংক্রান্ত ক্ষমতা নিয়ে আলোচনা করা হয়,
তখন অর্ডিন্যান্সের উল্লেখ পাবে তোমরা। আবার রাজ্যপালের স্পেশাল ক্ষমতা নিয়েও যখন আলোচনা করা হয় তখনও দেখবে অর্ডিন্যান্স সম্পর্কে উল্লেখ করা আছে। এছাড়া হচ্ছে রুলস অ্যান্ড রেগুলেশনস। রুলস হলো আইনের পরিপূরক। কোনো আইনকে বাস্তবে কার্যকর করতে গেলে যে খুঁটিনাটি নিয়মাবলী প্রয়োজন হয় সেগুলিকে রুলস বলে। রুলস কোনো সময় মূল আইনের বিরোধী হতে পারে না। শাসন বিভাগ আইনের বাস্তব রূপায়ণ করার জন্য রুলস তৈরি করে। অর্থাৎ রুলস, আমরা যেটা এতদিন জেনে এসেছি যে আইন বিভাগ আইন প্রণয়ন করে, শাসন বিভাগ শাসন কার্য পরিচালনা করে, কিন্তু আইনগুলিকে বাস্তবে রূপায়ণ করার জন্য শাসন বিভাগের আরও কিছু বেসিক নিয়মের দরকার হয়, যে কীভাবে সেটাকে বাস্তবে রূপায়ণ করা হবে। সেই বেসিক নিয়মগুলোর বা খুঁটিনাটি নিয়মগুলোর সংকলন হলো রুলস। এছাড়া আছে রেগুলেশনস। বিভিন্ন স্বায়ত্তশাসিত সংস্থা যেমন আরবিআই, সেবি, আইআরডিএ, সিসিআই প্রভৃতি। তাছাড়াও তোমরা পড়েছো লোক আদালতের ক্ষেত্রে লোক আদালত গঠনকারী সংস্থা, আবার লোক আদালত গঠনকারী সংস্থা, এই ধরনের বিভিন্ন আইনের মাধ্যমে সৃষ্ট কিছু সংস্থা। সেই সমস্ত সংস্থাগুলি নিজেদের অভ্যন্তরীণ কার্যকলাপ পরিচালনার জন্য যে নিয়মাবলী প্রস্তুত করে তাদেরকে রেগুলেশনস বলে। অর্থাৎ এই ধরনের কিছু স্বায়ত্তশাসিত সংস্থা বা স্ট্যাটুটারি বডি বলে এগুলোকে, কারণ এগুলো কোনো না কোনো আইনের মাধ্যমে গঠিত হয়েছে। সেই ধরনের আইনের মাধ্যমে গঠিত হওয়া কোনো সংস্থার নিজের অভ্যন্তরীণ কার্যকলাপ পরিচালনার জন্য তাদের হাতে অর্পিত ক্ষমতা বলে যে নিয়মাবলী প্রস্তুত করে, সেগুলোকে বলা হয় রেগুলেশনস। সমস্ত আইনের যে রুলস বা রেগুলেশনস থাকতে হবে এর কোনো মানে নেই। কিছু আইনের ক্ষেত্রে রুলসের প্রয়োজন হয়, তখন রুলস থাকে। আবার কিছু আইনের ক্ষেত্রে রুলস রেগুলেশনস উভয়েরই প্রয়োজন হয়, তখন রুলস বা রেগুলেশনস থাকে। আর অর্ডিন্যান্সের স্ট্যাটাস অনেকটা বিলের মতোই, কিন্তু অর্ডিন্যান্সের স্ট্যাটাস 6 মাস 6 সপ্তাহ পর্যন্ত আইনের সেম স্ট্যাটাস থাকে অর্ডিন্যান্সের। 6 মাস 6 সপ্তাহ পরে সেটা ইনভ্যালিড হয়ে যায়, ঠিক যেমন কোনো বিল পার্লামেন্টে পাস না হলে ইনভ্যালিড হয়ে যায়। তাই 6 মাস 6 সপ্তাহ পরে অর্ডিন্যান্স যদি পাস না হয় তাহলে তার স্ট্যাটাস চলে আসে বিলের মতো, আর যদি পাস হয় তাহলে তার স্ট্যাটাস চলে আসে আইনের মতো। আর ওই 6 মাস 6 সপ্তাহ ধরে সে আইনের স্ট্যাটাসই টেম্পোরারিলি এনজয় করে। এটাই হলো বিল, আইন, অর্ডিন্যান্স, রুলস আর রেগুলেশনসের মধ্যে পার্থক্য। এখানে এই প্রশ্নটা কোনো দিন এইচএসে আসে না ঠিকই, তবুও আমি যাতে পার্লামেন্টের বিল পাসের পদ্ধতি বুঝতে সুবিধা হয় তার জন্য ডিটেলসে আলোচনা করে দিয়েছি। উত্তরটা ভালো লাগলে বা এরকম কোনো কিছু ডিটেলসে আলোচনা আরও জানতে ইচ্ছে হলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো, এবং কমেন্টে অবশ্যই জানিও কোন কোন প্রশ্নের উত্তর নিয়ে তোমরা ইন্টারেস্টেড। থ্যাংক ইউ।